হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, পদ এবং পদের সাথে সম্পর্কিত অন্যান্য যে মহা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। তবে একেবারে শুরুতে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এই পদ শব্দটা শুনতে একেবারে ছোট, কিন্তু পদের সাথে কিন্তু বাংলা ব্যাকরণের অন্যান্য অনেক বিষয় কিন্তু জড়িত। তুমি যদি পদের কথা চিন্তা করো, সেই বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ থেকে শুরু করে তুমি সেই অনুসর্গ পর্যন্ত, উপসর্গ পর্যন্ত, মানে এই যা যেখানে যাস, একটা শব্দ কিন্তু একটা পদ, তাই না? তো যে কোনো শব্দ সেটাও কিন্তু এই পদের অন্তর্ভুক্ত। আমরা সবাই জানি যে কোনো শব্দ কিন্তু একটা পর্যায়ে সেটা যে কোনো পদ হতে পারে। তো মনে করো যে পরীক্ষায় যে কোনো একটা শব্দ থেকে যে প্রশ্নটা আসে, সত্যি কথা বলতে ওটাও কিন্তু পদের অন্তর্ভুক্ত প্রশ্ন। তো যাই হোক, আমরা শব্দ নিয়ে অনেক কথা বলেছি এবং শব্দের ক্লাসে আমরা দেখেছি যে শব্দ থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে। আমরা আজকে মূলত এই পদের উপর ভিত্তি করে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আমরা কিছু বাছাইকৃত প্রশ্ন একটু তোমাদেরকে দেখাবো, যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং হয়তো এগুলো পরীক্ষায় না আসুক, এর আশপাশ থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো চলো তাহলে আমরা শুরু করি পদ নামক এই গুরুত্বপূর্ণ টপিকটা, এবং পরীক্ষা আমরা দেখি যে এখান থেকে কেমন প্রশ্ন মূলত এসেছিল। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল যে সে সকাল থেকেই যাই যাই করছে। এটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রশ্ন। এখন প্রশ্নটা হচ্ছে, এই যাই যাই এইটা কি? আমরা খাতা একটু শর্টকাটে লিখে রাখতে পারি, ক্রিয়াপদের কাছে, মনে রাখবো আমরা ক্রিয়াপদের কাছে, এটা আমার ব্যক্তিগত শর্টকাট। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে। এই তিনটা শব্দ দ্বারা যদি তুমি ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো এবং প্রশ্ন করে যদি তুমি উত্তর পেয়ে যাও, তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবা যে সেটার উত্তর হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার বলছি, ক্রিয়াপদের কাছে তুমি প্রশ্ন করবা হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে, এবং সেটা দ্বারা যদি তুমি উত্তর পেয়ে যাও, মনে রাখবা সেটার উত্তর হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন আমরা বললাম ইংরেজিতে আমরা যেটাকে বলি অ্যাডভার্ব, মনে রাখবা ইংরেজিতে অ্যাডভার্ব যা, বাংলায় ক্রিয়া বিশেষণ ঠিক তাই। তাহলে আমরা ভার্বের কাছে প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে। যেমন আমি বললাম যে তিনি আস্তে আস্তে পড়ান, তাহলে পড়ান, কিভাবে পড়ান? আস্তে আস্তে, ক্রিয়া বিশেষণ। আমি বললাম যে সকাল 10টায় আমি সেখানে উপস্থিত থাকব, তাহলে উপস্থিত থাকব, কখন থাকব? সকাল 10টায়। তিনি বাড়িতে আছেন, তিনি কোথায় আছেন? বাড়িতে আছেন। তাহলে দেখো, ক্রিয়াপদের কাছে তুমি শুধু প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে দ্বারা, এবং যে উত্তরটা পাবা সেটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো আশা করছি প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, যেমন কর্ম তেমন ফল, রেখাঙ্কিত শব্দটি কি? এখানে রেখা আমরা দেখতে পাচ্ছি না আপাতত, তবে আমি রেখাটা বা বাক্যের বা শব্দের নিচে দাগ দিয়ে দিলাম। মূলত যেমন কর্ম তেমন ফল, এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল এবং এই যেমন এবং তেমনের নিচে দাগ দেওয়া ছিল। আমরা সহজে মনে রাখবো যেমন ডট ডট তেমন, এরকম যদি কোনো বাক্য আমরা দেখতে পাই, যত ডট ডট তিনি, এরকম যদি কিছু দেখতে পাই, যিনি ডট ডট তিনি, এরকম যদি কিছু দেখতে পাই, অবশ্যই আমরা মনে রাখবো সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। দেখো, সর্বনাম একটা পদ, অ্যাট দ্য সেম টাইম কি একটা পদ কিন্তু একটা শব্দ। তো আমরা যখন পদ প্রকরণ পড়ছি, আমাদের মনে রাখতে হবে পদ প্রকরণের মধ্যে যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে, বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ, অনুসর্গ, এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই অবশ্যই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের এই যে পদ নামক যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে, অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব দিয়ে সুন্দর করে এটা পড়ে যাবা। তুমি কনফার্ম থাকো, এখান থেকে পরীক্ষায় একটা থেকে সর্বোচ্চ 4টা পর্যন্ত প্রশ্ন হতে পারে। মিনিমাম একটা,
সর্বোচ্চ 4টা প্রশ্ন এ ধরনের টপিক থেকে পরীক্ষা আসতে দেখা যায়। আসলে আমাদের চোখের সামনে প্রশ্নগুলো ঘুরঘুর করে, কিন্তু এনিহাও আমরা টের পাই না বলে বুঝি না। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন যে কোনটি মৌলিক বিশেষণ। এখন কোনটি মৌলিক বিশেষণ এটা জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে যে আসলে মৌলিক বিশেষণ কাকে বলে। আমরা মনে রাখবো যে সকল বিশেষণকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না সেগুলো হচ্ছে মূলত মৌলিক বিশেষণ। যেমন মনে করো যে ভালো, কালো বা যাই বলো, এই শব্দগুলোকে তুমি কোনোভাবে দেখবা আর ভাঙতে পারবা না। একটা শব্দকে অনেকভাবেই ভাঙা যায়। মনে করো শব্দকে সন্ধি করা যায়, প্রকৃতি প্রত্যয় করা যায়, সমাস করা যায়, কিন্তু তুমি এই শব্দগুলোকে ভাঙতে পারবা। যেমন আমি বললাম ফুল একটা শব্দ, এই শব্দটাকে তুমি কোনোভাবে ভাঙতে পারবা? ভাঙতে পারবা না। যেহেতু ভাঙতে পারবা না, সেহেতু এটা হচ্ছে মূলত একটা মৌলিক শব্দ। নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তাহলে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে এই প্রশ্ন উত্তর করতে গেলে ওই যে একটু আগে বললাম ক্রিয়াপদ। তো ক্রিয়া কি? এটা একটা পদ না? তো ক্রিয়া নামক এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ব্যাকরণ বই খুলে দেখবা যে ক্রিয়াপদ চ্যাপ্টারটা অনেক বড় এবং অবশ্যই পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। খুবই মনোযোগ দিয়ে পড়ে যাবা। সমাপিকা, অসমাপিকা ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, নাম ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে, তা না হলে উত্তর করতে পারবা না। আপাতত আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি, আর একবার শেষবারের মতো বুঝিয়ে দিচ্ছি। একটি বাক্যে যদি একটা সমাপিকা ক্রিয়া এবং আর একটা অসমাপিকা ক্রিয়া থাকে, শেষবারের মতো বুঝিয়ে দিচ্ছি, একটা বাক্যে যদি একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে অবশ্যই আমরা মনে রাখবো সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন ছেলেমেয়েরা শুয়ে পড়লো, এখানে আমরা বুঝতেই পারছি এই শুয়ে এটা অসমাপিকা ক্রিয়া, আর এই যে পড়লো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা বুঝতেই পারছি একটা সমাপিকা এবং আর একটা অসমাপিকা ক্রিয়া নিয়ে এই বাক্যটি গঠিত হয়েছে। এবং যখন আমরা দেখব ঠিক এরকম একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে, আমরা অবশ্যই মনে রাখবো সেটা হবে হচ্ছে একটি যৌগিক ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ কোনটি? আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি ইংরেজিতে পার্সন, কিন্তু আমরা এটা জানি না যে ইংরেজিতে পার্সন যা, বাংলায় সেটাকে বলা হয় পুরুষ। ইংরেজিতে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। বাংলায় সেটাকে বলা হয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। তো এই যে জায়গাটা এখনো পর্যন্ত আমি জানি তোমাদের অনেকের কাছে হয়তো একটু অজানা থাকতে পারে, ব্যাকরণ বইটা খুলে পদ প্রকরণে যাবা এবং এই যে পুরুষ নামক টপিকটা আছে এটা অবশ্যই পড়ে যাবা। এই যে দেখো বলেছিলাম আমি, আমরা, ইংরেজিতে আমরা এটা বলি ফার্স্ট পার্সন, আর ইংরেজিতে যেটাকে বলি ফার্স্ট পার্সন, বাংলা সেটাই হচ্ছে উত্তম পুরুষ। ঠিক আছে? তো মনে করো যে আমি করেছি, আমি খেয়েছি, এই তাহলে উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ হচ্ছে বি নাম্বার। নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণের উদাহরণ? এখন অবস্থাবাচক তো আমরা পরে বুঝবো, তার আগে আমাকে জানতে হবে বিশেষণ পদ। আর বিশেষণ পদ না জানলে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে আসলে এটা কেন অবস্থাবাচক বিশেষণ। দেখো মাছের একটা অবস্থাকে আমি বোঝাচ্ছি, তাহলে মাছের একটা অবস্থা যেহেতু বোঝাচ্ছি, তাহলে সোজা কথা মাছকে মডিফাই করেছে এবং মাছের অবস্থা বোঝাচ্ছে, সেহেতু অটোমেটিকভাবে বলা যায় এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। অর্থাৎ সোজা কথা হচ্ছে বিশেষণের ক্লাসিফিকেশন রয়েছে। ব্যাকরণ বই খুলে দেখবা বিশেষণ পদকে মূলত 9 ভাগে ভাগ করা যায়। এই 9 ভাগের মধ্যে একটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। অবশ্যই ভালোভাবে পড়ে যাবা, কেন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে তিনি গেলে কাজ হবে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সোজা কথা এই বাক্যটা দ্বারা কি প্রকাশিত হচ্ছে এটা একটু আমরা উত্তর করব। তো চলো আমরা
বুঝতে পারছি যে তিনি গেলে কাজ হবে, এটা মূলত হচ্ছে সাপেক্ষতা। সাপেক্ষতা বলতে বলতে কি বোঝায়? একটার সাপেক্ষে আর একটা। মনে করো যে তিনি আগে তো যাবেন, তারপরে না কাজটা হবে। আগে তুমি আসবে, তারপরে না আমি তোমার সাথে দেখা করবো। অর্থাৎ এই যে একটার সাপেক্ষে আর একটা কাজ, এটাকে বলা হয় সাপেক্ষতা। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে অবশ্যই অবশ্যই অব্যয় পদ, মনে রাখতে হবে। নিম্নের কোন শব্দটি বিশেষ্য? দেখেছো, বারবার বলছি, বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন কোন শব্দটি বিশেষ্য, এটা আমরা মনে রাখবো যে অধুনা, এই শব্দটাই মূলত বিশেষ্য পদ, আর আধুনিক শব্দটা হচ্ছে বিশেষণ। এটা অনেকেই জানে না। অধুনা শব্দটা বিশেষ্য, কিন্তু আধুনিক শব্দটা বিশেষণ। সহজে শব্দটা অবশ্যই অবশ্যই ক্রিয়া বিশেষণ। ওই যে বললাম একটু আগে ক্লাসের প্রথম দিকে বলেছিলাম, ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো কখন, কোথায়, কিভাবে। সহজে হয়ে গেল বলা, তাহলে বলা হলো, কিভাবে বলা হলো? একেবারে সহজ। ইংরেজিতে যদি বলি ইট হ্যাজ বিন সেইড ইজিলি, তাহলে সেইড কিভাবে সেইড করা হয়েছে, কিভাবে বলা হয়েছে? ইজিলি বলা হয়েছে। তাহলে ইংরেজিতে যেটা ইজিলি, বাংলায় সেটা সহজে বা সহজভাবে হয়ে গেল। আমি তোমাদের ক্লাসে বারবার বলেছি একটা কথা, আবারও বলছি, ইংরেজি বুঝলে অটোমেটিকভাবে বাংলা বুঝবা, আর বাংলা বুঝলে অটোমেটিকভাবে ইংরেজি বুঝবা। সোজা কথা। ওই যে একটা শর্টকাট করে দিছে, ক্রিয়াপদের কাছে শুধু প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে, এবং এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবা অটোমেটিকভাবে মনে রাখবা, সেটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। পৃথিবী শব্দের বিশেষণ কি? আমরা মনে রাখবো পৃথিবী শব্দের বিশেষণ হচ্ছে পার্থিব। উত্তম পুরুষের উদাহরণ কি? এই যে আজকে আমরা একটা কোশ্চেন সলভ করছি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তখন কিন্তু আমি বলেছিলাম যে ইংরেজিতে ফার্স্ট পারসন যা, বাংলায় হচ্ছে সেটাই উত্তম পুরুষ। ওই যে ফার্স্ট পারসন দেখো, আমি, আমরা, দ্যাট ইজ ফার্স্ট পারসন। ভার্যা কোন ধরনের পদ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের মনে রাখতে হবে ভার্যা শব্দের অর্থ কিন্তু স্ত্রী বা বউ। এখন তুমি যদি সমার্থক শব্দ ভালোভাবে পড়ো, একমাত্র তুমি পরীক্ষার হলে যে তখনই বুঝতে পারবা যে বউ বা স্ত্রী, এটার একটা সমর্থক শব্দ হচ্ছে ভার্যা। আর ভার্যা মানে স্ত্রী বা বউ, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা বিশেষ্য পদ। এ এক বিরাট সত্য, এই বাক্যের সত্য কোন পদ? এই যে দেখ, গুচ্ছ 2021-22 শিক্ষাবর্ষে এসেছে, তার মানে কিন্তু এই না যে এই প্রশ্নটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় কিন্তু আসেনি। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রশ্ন আসতে, একটা বাক্য দিয়ে বলে ওই বাক্যের মধ্যকার একটা শব্দ ঠিক এরকম মার্কিং করে দেওয়া থাকে এবং জিজ্ঞাসা করা হয় যে এই শব্দটা কোন পদ। তো সেটার জন্য অবশ্যই অবশ্যই আমাকে পদের উপর এটা দখল থাকতে হবে। আমরা মনে রাখবো সত্য শব্দটা সম্পূর্ণ আলাদা হবে, এটা একটা বিশেষ্য শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে একেবারে সাম্প্রতিক সময় আসা একটা প্রশ্ন, একেবারে সাম্প্রতিক সময় আসা একটা প্রশ্ন আমরা এটা দেখতে পেয়েছি। যে প্রশ্নটা ছিল এরকম, বতর দিনে মগরা মগরা ধান আসে। এটা খ ইউনিটে একটা প্রশ্ন, এবং আমরা জানি এই বাক্যটা এসেছে হচ্ছে কোথা থেকে? একেবারে লাল সালু উপন্যাস থেকে একেবারে সরাসরি এই বাক্যটা তুলে ধরা হয়েছে। তোমরা এখনো পর্যন্ত যারা উপন্যাস এবং নাটক একেবারেই পড়োনি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও নাটক উপন্যাসটা ভালোভাবে পড়ে যাবা, এবং নাটক এবং উপন্যাসের যে মূল চরিত্র যেগুলো আছে এটা আরো ভালোভাবে পড়ে যাবা, ঠিক আছে? বিগত 2-3 বছর আমরা দেখতে পাচ্ছি নাটক এবং উপন্যাস থেকে কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1-2টা প্রশ্ন কিন্তু আসছে। সো যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসছে, আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো বতর দিনে মগরা মগরা ধান আসে, স্ফীত হরফে চিহ্নিত পদটি কি? এখানে আমরা স্ফীত হরফ দেখতে পাচ্ছি না, তো আমি আপাতত এই যে মগরা মগরা এটার নিচে দাগ দেওয়া ছিল, এবং এই পদটা কোন পদ আমরা মনে রাখবো, এটা হচ্ছে ধন্যাত্মক অব্যয় পদ। তাহলে এই যে দেখো, অব্যয় থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। নিশ্চয়ই পারবো, এই বাক্যটিতে নিশ্চয়ই পদটি কি? নিশ্চয়ই পারবো, অবশ্যই যাব, অবশ্যই কাজটি করব। আমরা মনে রাখবো এই যে নিশ্চয়, হ্যাঁ, এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই
একটা কি বলা যায়, এটা হচ্ছে একটা অনন্যই অব্যয়। মনে থাকবে, এটা হচ্ছে একটা অনন্যই অব্যয় পদ। ছেলেটি মাকে চিঠি লিখছে, এই বাক্যে লিখছে যে ধরনের ক্রিয়া। আমরা বারবার বলছি ক্রিয়াপদ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই ক্রিয়াপদের মধ্যে একটা ক্রিয়াপদ হচ্ছে দ্বিকর্মক্রিয়া। আমরা সবাই জানি একটা ক্রিয়াপদের যদি দুইটা কর্মপদ বা অবজেক্ট থাকে তাহলেই আমরা বলবো এটা দ্বিকর্মক্রিয়া। এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট বা কর্মপদ, এই জন্য এটাকে আমরা বলছি দ্বিকর্ম। তোমাদেরকে ক্রিয়াপদ চ্যাপ্টারটা অনেক সুন্দরভাবে পড়ানো হয়েছে বা তোমরা পড়েছো, আমার বিশ্বাস তোমরা উত্তর করতে পারবা। লিখছে, কাকে লিখছে? মাকে লিখছে। লিখছে কি লিখছে? চিঠি লিখছে। ক্লাসে আমি সুন্দর করে এটা বুঝিয়ে দিয়েছিলাম যে ক্রিয়াপদের কাছে যদি কাকে বা কি দ্বারা প্রশ্ন করা হয়, আমি ক্লাসে এটা বারবার বলেছি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো সেটাই হবে হচ্ছে, ইংরেজিতে আমরা বলি অবজেক্ট, বাংলা এটাকে বলি আমরা কর্মপদ। আবার বলছি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কর্মপদ। আর এই বাক্যে যেহেতু দুইটা কর্ম রয়েছে সেজন্য এটার নাম দ্বিকর্মক্রিয়া। বৃদ্ধ বিশেষণ পদের বিশেষ্য রূপ আমরা মনে রাখবো বার্ধক্য। তাজা মাছ, এখানে তাজা কোন ধরনের বিশেষণ? অলরেডি এই প্রশ্নটা আমরা দেখেছি ঢাকা ভার্সিটি ক ইউনিটে আসছে, খ ইউনিটে এই প্রশ্নটা এসেছে। তাজা এটা মাছের একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা অবস্থাবাচক বিশেষণ পদ। নিচের কোনটি অনির্দেশক সর্বনাম? আমাকে সর্বনাম পদ জানতে হবে, আর যখনই সর্বনাম পদ জানবো তখনই আমি মনে রাখতে পারবো যে কেউ, তারপরে হচ্ছে কোথায়, এই ধরনের শব্দগুলো সাধারণত অনির্দেশক সর্বনাম। কেউ একজন এসেছিল, তাহলে এই যে কেউ, তাকে তো আমি নির্দিষ্ট করে জানি না বা চিনি না, তো এটা দ্বারা কি অনির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, দ্যাটস এটা হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। অবস্থানবাচক বিশেষণ আমরা বুঝতেই পারছি, সামুদ্রিক ঝড়, ঝড়টা কোথায় হয়েছিল, কোন অবস্থানে হয়েছিল? সমুদ্রে হয়েছিল, এই জন্য এটা হচ্ছে অবস্থানবাচক বিশেষণ। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম, পুরুষ, অব্যয়, ক্রিয়াপদ, এইগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। সো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য ইচ্ছা, কামনা, বাসনা পোষণ করছো, অবশ্যই তোমার উচিত হবে এই টপিকগুলো আরো ভালোভাবে পড়া। এটা আমরা একটু আগে ধরলাম যে বৃদ্ধ শব্দের মূলত এ এবং বি, জ্যেষ্ঠ এবং জ্ঞান, এই শব্দটাই হচ্ছে মূলত বিশেষণ পদ। বিস্ময় শব্দটা আমরা মনে রাখবো, এটা একটা বিশেষ্য পদ। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, এখানে অভিমুখে কোন পদ? আমি একটু আগে ক্লাসে তোমাদেরকে বারবার বলেছি, এই যে ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে, এই যে এটা দ্বারা প্রশ্ন করলে তুমি উত্তর পেয়ে যাবা, এবং উত্তর যেটা পাবা সেটা হবে ক্রিয়া বিশেষণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে, একেবারে সাম্প্রতিক সময়ের প্রশ্ন, যে গুণ বিশেষ্য কোনটি? বারবার বলছি বিশেষ্য পদ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখলাম গুণ বিশেষ্য হচ্ছে গুরুত্ব। তানিয়া মাকে চিঠি লিখছে, এই বাক্যে ক্রিয়াপদ কোন ধরনের? আমরা সবাই জানি একটা ক্রিয়াপদের যদি দুইটা অবজেক্ট থাকে, একটু আগে আমরা এই প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে একটা ক্রিয়াপদের যদি দুইটা অবজেক্ট থাকে, এই দুইটা মিলে হয়ে যাবে দ্বিকর্মক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন। পরিবার ও মিছিল অবশ্যই সমষ্টিবাচক শব্দ এবং সমষ্টিবাচক বিশেষ্য আমরা জানি। ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি? পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা এসেছে। আমরা মনে রাখবো ইচ্ছে এমন একটা শব্দ যে শব্দের দুইটা বিশেষণ পদ রয়েছে, একটা হচ্ছে ইচ্ছুক আর একটা হচ্ছে ঐচ্ছিক। প্রচুর এর বিশেষ্য রূপ হচ্ছে
প্রাচুর্য। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। এখানে কিন্তু যে ধরনের অব্যয়, দেখো গুচ্ছতে আসার সাম্প্রতিক একটা প্রশ্ন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অব্যয় পদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো আমরা মনে রাখবো কিন্তু শব্দটা সবসময় হচ্ছে সংকোচক অব্যয়। যেমন আমি বললাম তিনি ধনী কিন্তু কৃপণ, তাহলে এই কিন্তু শব্দটা অবশ্যই হচ্ছে বাক্যের দুইটা অংশের মধ্যে একটা সংকোচন ঘটিয়েছে। তো যেহেতু দুইটা অংশের মধ্যে একটা সংকোচন ঘটিয়েছে, দ্যাটস আমরা এটাকে বলছি সংকোচক অব্যয়। সিক্ত নীলাম্বরী, আমরা মনে রাখবো নীলাম্বরী এমন একটা শব্দ যে শব্দটা অবশ্যই অবশ্যই একটা বিশেষ্য পদ। পূর্ণ শব্দটি, আচ্ছা এটা দরকার নেই, তারপরে দেখি প্রশ্নটা, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন যে পূর্ণে মতি হোক, এই বাক্যে পূর্ণ শব্দটি কোন পদ? আমরা সবসময় মনে রাখবো পূর্ণ শব্দটা হচ্ছে বিশেষ্য পদ। খুব সিম্পল কথা, তুমি পূর্ণ কাজ করো, বা আমি বললাম পুণ্যে সবার মতি হোক, বা সবাই ভালো কাজ করো, তাহলে এখানে পূর্ণ শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? অবশ্যই অবশ্যই বিশেষ্য জাতীয় কিছু বোঝাচ্ছে। তো দেখো ভাইয়ারা, আমরা কিন্তু দেখতে দেখতে এই টপিকটা আমরা শেষ করলাম, এবং এই টপিকটা শেষ করা বলতে যেটা বোঝায় এটা কিন্তু আসলে শেষ না। আমি জাস্ট এই টপিক থেকে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদেরকে একটু দেখালাম, এবং দেখাতে যে আমার মনে হয় তোমরা এতক্ষণে একটা জিনিস বুঝতে পেরেছো, পদ নামক এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং পদের মধ্যে কিন্তু আসলে অনেক কিছু অন্তর্ভুক্ত। সেই বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ, এগুলো আমরা দেখলাম যে পদের অন্তর্ভুক্ত প্রশ্ন। তো যেহেতু বিগত বছরে আমরা দেখতে পাচ্ছি যে এই টপিকগুলো থেকে বারবার বারবার প্রশ্ন এসেছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই এই টপিকটা খুব ভালোভাবে পরীক্ষার হলে পড়ে যাবা। কেননা তুমি মোটামুটি নিশ্চিত থাকো এখান থেকে পরীক্ষায় একটা দুইটা তিনটা প্রশ্ন থাকবেই। তিনটা হয়তো বেশি হয়ে যাবে, একটা দুইটা প্রশ্ন এখান থেকে থাকবে। তো আশা করছি পদ প্রকরণ নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা মোটামুটিভাবে বেশ ভালো একটা আইডিয়া পেয়েছি যে আমাদেরকে কি পড়তে হবে। তো তাহলে শুরু হয়ে যাক আমাদের পড়াশোনা, এবং তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।